আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জুলাই ঘোষণাপত্রে বামপন্থীদের বিজয় এবং জামায়াতের পরাজয়। কেন কথাটা বললাম? যদি এই জুলাই ঘোষণাপত্রের মূল উপকারিতাটা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা স্পষ্টভাবে অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে এই যে বিগত আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটানো হলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, এই অভ্যুত্থানটা আইন মেনে হয়নি। এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য বা আইনি বৈধতা দেওয়ার জন্য এই জুলাই ঘোষণাপত্রটা অত্যন্ত জরুরি। এছাড়া এই জুলাই ঘোষণাপত্র যদি না আসতো, তাহলে পরবর্তীতে যদি আবার আওয়ামী লীগ 20 বছর পরে হোক বা 30 বছর পরে হোক, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে এই আন্দোলনটাকে সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করতে পারে এবং এই আন্দোলনের সাথে যাদের সম্পর্ক ছিল প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে পারে এবং সেটা বৈধ থাকতো আইনিভাবে। এখন এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেটাকে অবৈধ করা হয়েছে এবং এই জুলাই অভ্যুত্থানটাকে বৈধতা দেওয়া হয়েছে। যদিও আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে যারা এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং এই অভ্যুত্থানটা ঘটিয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এটা নিয়ে যা বিতর্ক আছে সেটা আমি এখন বললাম না, কিন্তু এখানে স্পষ্টভাবে বামপন্থীদের বিজয় এবং জামায়াতের পরাজয় যেটা আমি দেখতেছি সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, জুলাই অভ্যুত্থানে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। এখানে ডান, বাম এবং মধ্যমপন্থী সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের মূল নায়ক যদি আপনি হিসাব করেন, তাহলে বলতে হবে যে বিক্ষুব্ধ সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে মানুষ বিক্ষুব্ধ হয়েছিল আওয়ামী লীগের উপর, এটা কেন? এটার সূচনাটা কোথা থেকে শুরু হয়? এটার সূচনাটা শুরু হয় 2014 সালের আগে, যখন জামাত নেতাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়। সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের মাধ্যমে সরকারের যেই বল প্রয়োগ, এই বল প্রয়োগটা শুরু হয়। যেমন জামাতের নেতাদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়েছিল বা ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন কিন্তু যেই আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছিল এবং অনেককে হত্যা করেছিল। এবং জামাত নেতাদেরকে যেই প্রক্রিয়ায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল বা যেই বিচারিক প্রক্রিয়ায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এই বিচার প্রক্রিয়া নিয়ে শুধুমাত্র জামাত আপত্তি করেছে সেটা না, সেই বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপিও আপত্তি করেছিল। এমনকি আন্তর্জাতিকভাবেও এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি আপনারা সেই সময় দেখেছেন যে স্কাইপ কেলেঙ্কারি, কীভাবে আসামিপক্ষের সাক্ষীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই বিচারের রায়গুলো কিভাবে হতো, কিভাবে দেওয়া হতো, এই যে ঘটনাগুলো যে প্রকাশিত হয়েছিল, এরপর সেই বিচারটা আদতে আর বৈধতা থাকে না বা সেই বিচারকে বৈধ বিচার ব্যবস্থা বলার কোনো এখতিয়ার কারও ছিল না। এবং আমিও মনে করি তৎকালীন সময়ে যে বিচারটা করা হয়েছিল, এই বিচারটার কোনো বৈধতা থাকার কথাও না। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সময় এই বিচারকে কারা প্রভাবিত করেছিল? এখন একটু চিন্তা করেন, যে মৃত্যুদণ্ডগুলো দেওয়া হয়েছিল, এটার জন্য প্রকৃতপক্ষে দায়ী কারা ছিল এবং আওয়ামী লীগ সরকারকে উস্কানি কারা দিয়েছিল? নিশ্চিতভাবে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে বামপন্থীদের মূল টার্গেটটা হচ্ছে যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামিক কোনো আইন প্রতিষ্ঠা না হোক। তাদের রাজনীতির মূল মাস্টার প্ল্যান কিন্তু এটাই থাকে, তাদের রাজনীতির অন্য কোনো মাস্টার প্ল্যান থাকে না। এমনকি বামপন্থীরা এটাও জানে যে তারা নির্বাচন করে কখনো ক্ষমতায় যেতে পারবে না। ঠিক যেই সময় এই ঘোষণাপত্র দেওয়া হয়, ঠিক ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই জামাত নেতাদের যাদের ফাঁসি দেওয়া হয়েছিল এই বিচারের নামে, তাদের ছবি সরানোকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং সেখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জামাত নেতা সহ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদের ছবি সরাতে বাধ্য হয়েছে।
এখন একটু চিন্তা করেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই সময় এই বামপন্থীরা এই জাতীয় উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে এবং তাদের উস্কানিতে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এমনকি এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা বা এই জুলাই অভ্যুত্থান সংগঠিত করার যেই অবদান, এই অবদানের মধ্যে জামাত শিবিরের অবদান অনস্বীকার্য। এমনকি বিভিন্ন প্রমাণাদি প্রমাণ করে যে এই আন্দোলনে সবচাইতে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছিল জামাত শিবির। এবং 5 আগস্টের পর প্রত্যেকেই এই অভিযোগটা করেছিল যে ডক্টর ইউনূস সরকার জামাতের সরকার। কিন্তু আমি বারবার বলে আসছিলাম যে এই সরকার কখনো ইসলামপন্থীদের সরকার হতে পারে না। ঠিক এই সরকারের আমলে যখন এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেন, ঠিক সেই সময় সেই শাহবাগীরা, সেই বামপন্থীরা এই টিএসসিতে যেই জামাত নেতাদের ছবি সরানোকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কি প্রমাণ করে না এই জুলাই ঘোষণাপত্র হোক আর যা কিছু হোক, জামাত সত্যিকার অর্থে পরাজিত এবং বামপন্থীরা বিজয়ী? কারণ হচ্ছে যেই সময় জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময় যেরকম অরুচিকর এবং অসাংবিধানিক মানে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড করেছিল শাহবাগে বসে যেই লোকগুলো বা যাদের মদদে, ঠিক তারা এখনও সেম একই কাজে করতেছে এবং সমান শক্তি নিয়ে তাদের দাবির মুখে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছবিগুলো সরাতে বাধ্য হয়েছে। তাহলে আপনারাই বলেন প্রকৃত বিজয়ী কারা? এটাকে যদি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাবে বা আওয়ামী লীগের শক্তিতে এই বামপন্থীরা এই কাজগুলো করেছে। তাহলে এখন কার শক্তিতে, কোন শক্তিতে তারা এই সাহসগুলো পায়? 5 আগস্টের পর যে বামপন্থীরা ভয়ে থাকতো যে আমরা যে অপকর্মটা করেছি এই অপকর্মের জন্য আমাদের কি হবে, আর সেই বামপন্থীরা এখন পর্যন্ত ডমিনেট করছে। তাহলে আপনারাই বলেন যে সত্যিকার অর্থে প্রকৃত বিজয়ী কে, বামপন্থীরা নাকি জামাত? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।